ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রত্যেককে আরো একবার আমন্ত্রণ সকালবেলার এই আয়োজনে। টিনা কিছুক্ষণ আগে বলেছিল যে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, তারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকে। একটু আমরা জানবো তাদের সম্পর্কে, তাদের অর্গানাইজেশন সম্পর্কে। যে দুজন মানুষ রয়েছে একে একে আলাপ করিয়ে দিই। টিনার ঠিক ডান পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জিয়াউল হক ভুইয়া, প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, এবং তার ঠিক পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাহবিন রাব্বি, ট্রেনিং কমিশনার জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, ঢাকা ওয়েস্ট। দুজনেই ঢাকা ওয়েস্ট, রাইট? সো ক্লাবের নামটা প্রথম জনের ক্ষেত্রে বাদ পড়ে গিয়েছিল, এখন ঠিক আছে তো? ওকে, সো আমরা যেমনটা জানি যে ঢাকা ওয়েস্টের মতো আরো কিছু ক্লাব আছে, তো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের একটা ক্লাব হচ্ছে গিয়ে এটা, যেখান থেকে আপনারা দুজন প্রতিনিধিত্ব করছেন। শুভ সকাল জানাচ্ছি আপনাদেরকে। জি, শুভ সকাল আপনাদেরকে। আমন্ত্রণ দুজনকেই। এই যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আজমির যে প্রতিষ্ঠানের নাম নিল, যেখানে প্রতিনিধিত্ব আপনারা করছেন, সেটা সম্পর্কে জানবো, আপনাদের কাজ সম্পর্কে তো অবশ্যই। তবে তার আগে জানতে চাই এই জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের দুজন মেম্বার খুব একটা জুনিয়র হলেও কাজকর্ম একেবারেই জুনিয়রদের মতো নয়, অনেক বড় বড় কাজ। এদের সকালটা ইউজুয়ালি কেমন ভাবে শুরু হয়, যে বলতে চাইবেন? আমি রাব্বি থেকে শুরু করছি। সকালটা কি করে শুরু হয় আসলে বলতে গেলে আমরা যারা যারা মেম্বার জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অথবা ডিফারেন্ট চ্যাপ্টারের, আমাদের ইন টোটাল 14টা চ্যাপ্টার আছে, আমরা আসলে সবসময় সকালটা এভাবেই শুরু করি যে আমরা অ্যাক্টিভ সিটিজেন হব, আমরা কিছু ইম্প্যাক্ট ক্রিয়েট করব সোসাইটিতে, আমরা কিছু এরকম ফুটস্টেপস রেখে যাব যেখানে এটা ইম্প্যাক্ট হবে সবার উপরে। মানে শুধু একটা ইভেন্ট অথবা একটা ছোট কোনো ঘটনা করেই যে বা কোনো একটা কিছু কাজ করে যে একজন দুইজনকে এফেক্ট করব তা না। বেসিক্যালি আমাদের ইন্টেনশনটাই থাকে টু মেক আ মাস ইম্প্যাক্ট। সো শুরুই হয় সকালটা হচ্ছে যে আমরা সুন্দরভাবে আগাবো, যাব এবং ইম্প্যাক্টফুল একটা কিছু অ্যাক্টিভিটিস করব, পজিটিভ একটা ভাইব নিয়ে শুরু হয়, যেমনটা টিনা এবং আজমির শুরু করে সকালে। আচ্ছা, ওকে, আপনার বেলা তো কি তাই? জি, আমার ক্ষেত্রেও তাই। আমরা সব সময় চেষ্টা করি একটা পরিবর্তন নিয়ে আসার জন্য, যেটা সমাজে একটা ভালো ইফেক্ট ফেলবে। আমরা হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয়, ইভেন আমরা সবাই এটা ফিল করি যে আমরা ছোট ছোট করে যদি অল্প অল্প কিছু কন্ট্রিবিউট করি, ওভারঅল একটা সেটা বড় একটা চেঞ্জ আনতে হেল্প করবে। আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই আমরা এমনভাবে কিছু একটা করার চেষ্টা করি যাতে হচ্ছে গিয়ে সবারই কোনো না কোনো কন্ট্রিবিউশন থাকে, অনেকগুলো পার্টনার এটার সাথে ইনভলভ থাকে, এবং এর মাধ্যমে একটা বড় ভাইব যাতে ক্রিয়েট হয়, বড় হাইপ যাতে ক্রিয়েট হয়, এবং সেটার মাধ্যমে যাতে সবার মাঝখানে একটা ভালো স্ট্রং মেসেজ যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করি। সো সকালটা হয়তো শুরু হয় অফিসে যাওয়ার জন্য কোনো একটা প্রস্তুতি নিয়ে, বাট আমরা এরপরে দেখা যায় অফিস শেষে আবার সন্ধ্যার সময় হয়তো জেসিআই সবাই মিলে বসছি, প্ল্যান করছি কিভাবে কোনো একটা প্রজেক্ট নামাবো, কিভাবে কি করব না করব, এবং পরে দেখা যায় যে উইকেন্ডে গিয়ে আমরা হয়তো আবার সেই প্রজেক্টটাকে এক্সিকিউট করছি আমাদের যে অবসর সময়টাতে। সো দেখা যায় যে আসলে আমরা অবসর সময় বলে কিছু পাই না, আমরা দেখা যায় যে আমাদের যে অবসর সময়টা সেটা আমরা আসলে এনজয় করি ডিফারেন্টলি। অনেকে হয়তো ঘুমিয়ে অথবা হচ্ছে গিয়ে বই পড়ে সেই সময়টা পার করছে। এক একজন এক এক ধরনের মোটিভ থাকে, আমাদের মোটিভটা থাকে আমরা সোসাইটির জন্য ভালো কিছু করব। সো আমরা ওই সময়টাকে ওভাবে ডেডিকেট করি। সো আমি বলবো যে আমরা চেষ্টা করছি সমাজে ভালো একটা পরিবর্তন আনার, সেই প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের যাত্রা শুভ হোক, চলার পথ মসৃণ হোক। আপনারা দুজনেই প্রফেশনালি দুটি আলাদা আলাদা অর্গানাইজেশনের জন্য কাজ করছেন। সেই কাজগুলো করার পরে এরকম একটা অর্গানাইজেশনের জন্য সময় দেওয়াটা নিশ্চয়ই টাফ, সেই গল্পটা আমরা শুনবো। কিন্তু তার আগে আমাদের বেশিরভাগ দর্শকদের সুবিধার জন্য জেসিআইটা কি, তারা কি করছে, বাংলাদেশে আপনারা কি করছেন, যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, শিওর। জেসিআই, আমি যদি একটু পুরো মিনিংটা বলি, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, এটা স্টাবলিশড হয়েছিল হচ্ছে 1915 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, আর এটা আছে 120টার উপরে দেশে। জেসিআই বাংলাদেশ একটা অর্গানাইজেশন। জেসিআই বাংলাদেশ ইনফ্যাক্ট কাজ শুরু করে একদম 1971 সাল থেকেই। জি, অফিসিয়ালি শুরু হয় আসলে 1972 সালে, এবং পরবর্তীতে জেসিআই আবার কিছুদিন বাংলাদেশ ছিল না, 1997 সালে আবার যাত্রা শুরু করে, এবং এরপর থেকে চলছে ফাউন্ডিং চ্যাপ্টার। আমরা বলি যে জেসিআই বাংলাদেশের আন্ডারে কিছু চ্যাপ্টার আছে যারা হচ্ছে নিজেদের মতো করে কাজ করে, মানে সাব অর্গানাইজেশন আর কি। তো এরকম বিভিন্ন চ্যাপ্টার হচ্ছে জেসিআই ঢাকা ওয়েস্ট, ইস্ট, এরকম টোটাল 14টা চ্যাপ্টার আছে। ঢাকার বাইরেও আমাদের ব্যাপ্তি আছে, সিলেটে এবং চিটাগংয়ে, এবং সামনে হয়তো আদার ডিস্ট্রিক্টসগুলোতেও আসবে। তো এই জেসিআই এর কাজগুলো কি? জেসিআই মেইনলি হচ্ছে ইউনাইটেড নেশনস এবং ইউনেস্কোর
আপনার হচ্ছে কনসালটেন্সি রোল প্লে করে। ইউনাইটেড নেশনসের যে গ্লোবাল গোলস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 17টা গোল আছে, এই 17টা গোল নিয়ে জেসিআই কাজ করে। সো জেসিআই প্রত্যেকটা প্রজেক্ট এগুলোকে জেসিআই একটা ফ্রেমওয়ার্ক আছে, অ্যাক্টিভ সিটিজেন ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের থ্রুতে সবগুলো প্রজেক্টকে স্ট্রিমলাইন করা হয় এবং প্রত্যেকটা প্রজেক্ট গ্লোবাল গোলস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে অ্যালাইন থাকে। কথার কথা জেন্ডার ইকুয়ালিটি, তারপর হচ্ছে নো পভার্টি, এই ধরনের যত গোলগুলো আছে এগুলো গোল নিয়ে হচ্ছে জেসিআই কাজ করে। এবং আমরা আমাদের জেসিআই ঢাকা ওয়েস্টের অনেকগুলো প্রজেক্ট এখন চলছে। আমরা সেফ ইন্টারনেট নিয়ে কাজ করছি, আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, আমরা অটিস্টিক চাইল্ডদের অ্যাওয়ারনেস এবং হচ্ছে ওদের রাইটস নিয়ে কথা বলছি, কাজ করছি। সো এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। শুধু জেসিআই ঢাকা ওয়েস্টে কাজ করছে তা কিন্তু নয়, এই যে 14টা চ্যাপ্টারের কথা বলছি, প্রত্যেকটা চ্যাপ্টারই বিভিন্নভাবে কন্ট্রিবিউট করার ট্রাই করছে। যেমন জেসিআই ঢাকা কসমোপলিটন, দে আর রিয়েলি স্ট্রং ইন টার্মস অফ লিগাল। সো তারা যেটা করছে যে লিগাল রাইটস অ্যান্ড হচ্ছে গিয়ে, কারণ হচ্ছে অনেকে হচ্ছে প্রপার হচ্ছে উকিল পায় না, সো ওদেরকে অ্যাওয়ার করা এবং ওদেরকে হচ্ছে গিয়ে সাজেশন দেওয়া, এই কাজটা করছে হচ্ছে ঢাকা কসমোপলিটন। সেম ভাবে হচ্ছে ঢাকা নর্থ, তারা কাজ করছে হচ্ছে বাচ্চাদের যে নিউট্রিশনের ঘাটতি আছে সেটা নিয়ে। কারণ হচ্ছে বাংলাদেশে আমরা জানি যে এখনো ডেভেলপিং কান্ট্রি, সো হচ্ছে রুরাল এরিয়াগুলোতে কিন্তু বাচ্চাদের নিউট্রিশনের খুবই ঘাটতি, সেটা নিয়ে তারা কাজ করছে। এক এক চ্যাপ্টার এক এক ধরনের ইস্যু নিয়ে কাজ করে। তো আমাদের মেইন গোলগুলো থাকে হচ্ছে যাতে আমরা ওই একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে এই গ্লোবাল গোলস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টটা অ্যাচিভ করতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন গোল। সো এইগুলো নিয়ে আর কি জেসিআই কাজ করে। একটু আমি রাব্বির কাছে যেতে চাইবো, যেহেতু নারী একজন, সেফ ইন্টারনেটের কথা আসলো, এটা নিয়ে কাজ করে থাকো তোমরা। তো সাধারণত ইন্টারনেট, থ্রু ইন্টারনেট যদি ভিক্টিমাইজড হওয়ার কথা বলি, সেক্ষেত্রে মেয়েরা হিউজ পোরশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা, সেটাকে ওভারকাম করার জন্য মানে কিভাবে ওয়ার্কশপ করে এগোনো বা কেমন করে ওই অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, ওটা নিয়ে কিভাবে কি মানে ইন টোটাল এক্সপিরিয়েন্সটা কি? আমরা রিসেন্টলি কেরানীগঞ্জে একটা স্কুলে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রাখি, যেখানে আমরা সেফ ইন্টারনেট এই ইস্যুটা নিয়ে একটা আসলে সেশন ক্রিয়েট করলাম। সেশনটার মধ্যে আমরা কভার করে থাকি যে কি করে ইন্টারনেট আমাদেরকে হেল্পও করে এবং কি করে এটা আমাদের আইডেন্টিটিকে একটা ক্রাইসিসেও ফেলে দেয়। তো মেইনলি সেশনটাতে আমরা যেটা ডিসকাস করে থাকি সেটা হচ্ছে যে হাউ ইন্টারনেট ইজ হেল্পিং দ্য ইউথ জেনারেশন। সবচেয়ে মজার বিষয় ছিল যে আমাদের পুরো সেশনটার শেষে একটা কোয়েশ্চেনার ছিল যেটা আমরা স্টুডেন্টদেরকে দিয়েছিলাম, বিকজ এই সেশনটা একটা স্কুলে হয়েছিল, কলাতিয়া স্কুলে হয়েছিল। তো সেখানে দেখা গেল যে ওদের যে কোয়েশ্চেনারের যে অ্যান্সারগুলো, উত্তরগুলো থেকে আমরা নিজেরাই অনেক কিছু জানতে পারলাম। মানে এখনও কিছু কিছু জায়গায় ইন্টারনেট ইজ স্টিল কনসিডার্ড আ ট্যাবু। মানে কেন? এটা তো মানে ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। তো সেশনে অ্যাকচুয়ালি আমরা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে জিনিসটাকে, ইন্টারনেটটাকে পড়াশোনার জন্য ইউজ করা উচিত অথবা নলেজ এনহ্যান্স করার জন্য ইউজ করা উচিত, নট নেসেসারিলি যে ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া মিস ইউজ করবে, নট রিয়েলি। অ্যান্ড ইনফ্যাক্ট ওই কোয়েশ্চেনারে কিছু এরকম অ্যান্সারও ছিল যেটা দেখে আমরাও সারপ্রাইজ ছিলাম যে স্টিল ইন্টারনেট ইজ আ ট্যাবু, যেটা আমি বললাম। মানে এখনও অনেক জায়গায় স্মার্টফোন তো অ্যালাউডই না, প্লাস দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে যে ইন্টারনেট ইউজ করতে দেওয়া হবে সিম্পল একটা প্রজেক্টের জন্য, একটা আর্টিকেল ওরা জানতে যাচ্ছে বা আবার পড়তে যাচ্ছে, অতটুক অ্যাক্সেসও ওদেরকে দেওয়া হয় না। মানে এটা আসলেও এই জেনারেশনে, যেখানে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, ডিজিটাল ওয়ার্ল্ড বলছি, এখানে সে এরকম কিছু জায়গায় এখনো যে পিছিয়ে আছে, এটা দেখে আসলেই মানে কষ্ট লাগলো আর কি, যে ওরা এই মানে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে না। তো সেক্ষেত্রে কি মনে হয় শুধুমাত্র ওই সেফ ইন্টারনেটের এই ওয়ার্কশপটা আমি ওই স্কুলে গিয়ে বাচ্চাদেরকে জানিয়ে যতটা লাভ হলো, কিছু কি লাভ হলো? কারণ ওই যে অ্যাক্সেসটা নাই, ওরা তো নিজেরা ওটা ক্রিয়েটও করতে পারবে না। মানে কাউন্সেলিংটা বাবা মাকে করা দরকার, একেবারে প্যারেন্টসদের করা দরকার, টিচারদের করা দরকার। তো সেক্ষেত্রে ফাদার অন স্টেপস, যেটা আমি মানে স্টার্টিংয়ে বললাম যে ইম্প্যাক্টফুল একটা আমরা সবকিছু করতে চাই, যে যেটাই করবো যে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। যখনই আমরা কোনো প্রজেক্ট করা শুরু করি, আমরা ফেজ বাই ফেজ আগাচ্ছি। সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য ফার্স্ট ফেজ অফ সেফ ইন্টারনেট, যেটা আমরা করলাম ফ্রম জেসিআই ঢাকা ওয়েস্ট। নেক্সট ফেজে উই অলরেডি হ্যাভ আ প্ল্যান, যেখানে আমরা প্যারেন্টসদের হয়তো একটা গ্রুমিং করব, বা লেটস সে টিচার্সদের সাথে 1-to-1 বসে আরেকটা সেশন ক্রিয়েট করব। সো
যেটাই আমরা করছি, যখনই যে প্রজেক্টটা করে থাকি, উই কিপ ইট ইন মাইন্ড যে একটা ইম্প্যাক্টফুল যাতে সবকিছু হয়ে থাকে আমাদের সোসাইটিতে, বা যাদেরকে নিয়েও কাজ করছি, যেসব টার্গেট অডিয়েন্সদেরকে নিয়ে কাজ করছি, ইটস জাস্ট নট ফর 1 or 2 ডে, ইটস নট অ্যান ইভেন্ট, ইটস রাবিন, ওভারঅল। আমাদের এখানে থেকে একটু থামিয়ে দিতে হচ্ছে, আমাদের অনুষ্ঠান শেষ হয়নি, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। যে আপনাকেও বলছি যে আমরা আবার ফিরে আসবো, এরই ধারাবাহিকতা আমাদের আলোচনা আগামী সামনে। জি, জি না? হ্যাঁ দর্শক, বিরতি নিয়ে ফিরছি, তবে সাথেই থাকবেন, আলোচনা চলবে। বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একবার বিশ্বকে দেখার অনন্য জানালা যমুনা টেলিভিশনে। সকালে বাংলাদেশ দেখছেন। একেবারেই তাই, এবং আমাদের সাথে আজ আলোচনা করার জন্য যারা রয়েছেন, দুজন অতিথি আমাদের মধ্যে রয়েছেন, জিয়াউল হক ভূঁইয়া এবং রাহবিন রাব্বি। আমরা ফিরবো আবার ওনাদের কাছে, তবে একটু আপনাদের অনুমতি নিয়েই যমুনার সর্বশেষ সংবাদ শিরোনাম জেনে আসতে চাই। তাই দর্শক, নিউজ স্টুডিওতে চলে যাই, সেখানে সহকর্মী রয়েছেন আমাদের আহমেদ রেজা। রেজার কাছে সরাসরি চলে যাচ্ছি। রেজা, শুভ সকাল। শুভ সকাল রেজা। শুভ সকাল আজমির ও টিনা। দর্শক, আমন্ত্রণ যমুনা হেডলাইন নিউজে। বনানীতে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ও রেন্ট্রি মালিককে আজ জিজ্ঞাসাবাদ করা হবে। শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। এর আগে আপন জুয়েলার্সের মালিকের অবৈধ সম্পদ খুঁজতে তাদের প্রতিষ্ঠানের 5টি শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা। ঢাকার গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারে 5টি স্বর্ণের দোকানে অভিযান চালায় তারা। এর মধ্যে গুলশানের সুবাস্তু টাওয়ারের জুয়েলার্সটির শাখা বন্ধ থাকায় সেটি সিলগালা করে দিয়েছিল গোয়েন্দারা। একই সঙ্গে হোটেল রেইনট্রিতে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা মদ জব্দ করে কর্তৃপক্ষ। বনানীতে ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফ এখনও পলাতক রয়েছে। তবে গতকাল 2 আসামি গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লালকে 4 দিন ও দেহরক্ষী রহমত আলীকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত। রাজশাহীতে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির 2টি পক্ষ। দলটির তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এ পরিস্থিতি তৈরি হয়। গতকাল সকালে পাঠানপাড়ার একটি কমিউনিটি সেন্টারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সামনেই হাতাহাতি ও সংঘর্ষ হয়। কর্মী সমাবেশের মঞ্চে বসা নিয়ে সংঘর্ষে জড়ান যুবদলের নেতাকর্মীরা। গাইবান্ধায় শ্রমিক লীগের সম্মেলনে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে পৌর শহীদ মিনারের প্রাঙ্গণে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সম্মেলনে খায়রুল ইসলামকে সভাপতি ও সুধাংশু কুমারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এরপরে উত্তেজিত হয়ে ওঠে একাংশের নেতাকর্মীরা। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় নির্বাচনের আগেই একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে ভোটের অধিকার নিশ্চিত করার তাগিদ দেন তিনি। গতকাল গুলশানে ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির সাথে এক পরিচিতি সভায় এ মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 3 পুলিশের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো এবং জমি দখলে ভূমিদস্যুদের সহায়তার অভিযোগের সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সারফাত উল্লাহ, ওসি তদন্ত আবুল হোসেন এবং এসআই ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছে। মার্কিন প্রশাসনের বরখাস্ত হওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন ফ্লিনের সাথে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত স্থগিত করতে এফবিআইকে বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এমন তথ্য দিল মার্কিন গণমাধ্যম। মার্কিন গণমাধ্যমের দাবি, এফবিআই এর সাবেক পরিচালক জেমস কোমির সাথে সাক্ষাতের পর এই বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি না করতে তাকে আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ট্রাম্পের সাথে বৈঠক হয় কোমির। এখনকার মতো ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির ও টিনার কাছে। রেজা, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের কাছে যমুনা সর্বশেষ সংবাদ শিরোনাম পৌঁছে দেওয়ার জন্য।
এবং যারা এখন আমাদের সাথে যুক্ত প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। যারা বাইরে যাবেন নিশ্চয়ই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে আছে, বাসার যে অপ্রয়োজনীয় লাইট ফ্যান সেগুলো বন্ধ আছে, গ্যাসের চুলা বন্ধ আছে, আর ত্রুটিপূর্ণ লাইনগুলো নিশ্চয়ই আপনি সারিয়ে নেবেন এবং সুরক্ষায় থাকবেন। আজকে আমরা খুব চমৎকার একটা কনভারসেশন করছি জিয়াউল হক ভূঁইয়া, প্রেসিডেন্ট JCI ঢাকা ওয়েস্ট, এবং রাহবিন রাব্বি, ট্রেনিং কমিশনার JCI ঢাকা ওয়েস্ট আজকে আমাদের অতিথি। খুবই দুঃখিত, খুব নির্মমভাবে তখন থামিয়ে দিয়েছিলাম, আপনি যদি সেই থেকে কন্টিনিউ করেন প্লিজ। তো যেটা বলছিলাম যে আমাদের প্রজেক্টগুলো আসলে একদিনের জন্য হয়ে থাকে না, ডিফারেন্ট ফেজে আমরা করে থাকি। রিসেন্টলিও আমরা এমব্রেস দ্য ডিফারেন্স একটা প্রজেক্ট নামিয়ে থাকি, যেখানে আমরা অটিস্টিক চিলড্রেন এবং আন্ডার প্রিভিলেজ চিলড্রেন অ্যান্ড অলসো নর্মাল চিলড্রেন সবাইকে নিয়ে একটা আমরা আর্ট কম্পিটিশন রাখি। এটার ব্যাপারে ইনফ্যাক্ট আমাদের প্রেসিডেন্ট জিয়াউল হক, লোকাল প্রেসিডেন্ট, আরও বেটার বলতে পারবেন যে পুরো আর্ট কম্পিটিশনের মেইন মোটিভটাই ছিল যে বাচ্চাদেরকে, আন্ডার প্রিভিলেজ বাচ্চা অথবা অটিস্টিক বাচ্চাদেরকে আমরা যে ডিফারেন্টলি ট্রিট করব, মানে মারা তো ডিফারেন্টলি ট্রিট করছে না তাদের নিজেদের শিশুদের, তাহলে সোসাইটি কেন ডিফারেন্টলি ট্রিট করবে? অ্যান্ড এই ফুল কম্পিটিশনটাও কিন্তু আমরা ফেজে নেমে এসেছি, যেটা জিয়ার থেকে শুনি একটু বিস্তারিত। এমব্রেস দ্য ডিফারেন্সে যেটা মেইন টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা অটিস্টিক চাইল্ড, আন্ডার প্রিভিলেজ চাইল্ড আর একটা নর্মাল চাইল্ড, তার মাঝে কোনো গ্যাপ রাখবো না। আমাদের সমাজে আমরা কি দেখি যে আচ্ছা ও অটিস্টিক, ও কিছু পারে না, বা হচ্ছে একটা আন্ডার প্রিভিলেজ চাইল্ড যার হচ্ছে হয়তো গায়ে ঠিক মতো কাপড় নেই, ওকে দেখলে আমরা একটু দূরে সরে যাই বা তুই তোকারি করি। কেন এই গ্যাপটা? আমাদের টার্গেট ছিল এই গ্যাপটা যাতে না থাকে। তো এটার জন্য আমরা 2016 থেকে 2016 সাল থেকে আমরা শুরু করেছিলাম এমব্রেস দ্য ডিফারেন্স নামে একটা প্রজেক্ট। এখানে আমরা প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা আর্ট কম্পিটিশন করেছিলাম। এটার জন্য প্রিলিমিনারি রাউন্ড হয়েছিল প্রায় 40টারও বেশি স্কুলে, এবং সেখান থেকে আমরা টপ 100 পার্টিসিপেন্টস নিয়ে একটা ফাইনাল করেছিলাম মাইডা সেন্টারে। তো এই আর্ট কম্পিটিশনে ওখানে আপনি কম্পিটিশনের সময় ঠিক আপনার পাশেই হচ্ছে একটা নর্মাল বাচ্চা, এ পাশে হয়তো একটা আন্ডার প্রিভিলেজ বাচ্চা যার হয়তো গায়ে ঠিক মতো জামা কাপড়ও নেই, ঠিক তার পাশে হচ্ছে একটা অটিস্টিক বাচ্চা। খুব সুন্দর একটা পরিবেশ ছিল ওখানে, সবাই তার নিজের যেই নেসেসারি যে চিত্রকর্ম আঁকার জন্য সেটা নিয়ে এসে ব্যস্ত। তো এরপরে আমরা অটিস্টিক চাইল্ডদেরকে নিয়ে একটা কালচারাল শো করেছিলাম, তারা পারফর্ম করেছে, দেখেছে নর্মাল চাইল্ডরা, তখন তারা বুঝলো যে আচ্ছা না, ওরাও অনেক কিছু করতে পারে। এবং ওই ইনফ্যাক্ট ওই কম্পিটিশনের পার্টনার ছিল যমুনা টিভি, থ্যাংক ইউ টু যমুনা টিভি। আচ্ছা, তো এরপরে যেটা হয়েছিল যে ওই কম্পিটিশনের পরে আমরা ওদেরকে নিয়ে একটা আর্ট ওয়ার্কশপ করেছিলাম। ওখানে ওরা একসাথে আর্ট আঁকা শিখেছে, কার্টুন আঁকা শিখেছে, এবং এর বাইরে ওদেরকে নিয়ে আমরা পাজল সলভ করেছি। তো সবাই একসাথে করেছে, তো তাদের মধ্যে একটা বন্ডিং হয়েছে, অনেকের মধ্যে ফ্রেন্ডশিপ হয়েছে নতুন করে। তো আমরা জিয়াউল, এই পয়েন্টটা ধরে আমি একটু বলতে চাই যে যেটা আপনি বললেন, আপনাদের মোটোটা খুবই স্পষ্ট যে এটা আমরা চাই যেন ছোটবেলা থেকে ওরা বুঝতে পারে যে সাধারণ বাচ্চারা যে যেরকমটা আমরা সাধারণ, এরকমটা ওদেরও হয়তো শারীরিকভাবে কিছু অসুবিধা আছে কিংবা বৃত্তিক জায়গা থেকে অসুবিধা থাকলেও কিন্তু ওরাও পারে, ওরাও সক্ষম কোথাও না কোথাও। ওই ডেভেলপমেন্টটা মানে ওদের মধ্যে গ্রো করার জন্য তো করেছেন। ইম্প্যাক্টটা কেমন দেখছেন? আসলেই কিছু কাজ হচ্ছে? কারণ ধরেন যে কম্পিটিশনটা থ্রো করছেন, এটা হয়তো কদিনের, 3 দিন কিংবা 7 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তারপরে হয়তো আসবে আবার একটা গ্যাপে, বেশ অনেক দিন পরে হয়তো, কারণ এটা র্যান্ডম ইন টাচে থাকা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আসলেই কি ওই ড্রাস্টিক চেঞ্জটা মানসিকতার উপরে পড়ছে বাচ্চারা এবং তাদের পেরেন্টসদের উপরে অ্যাজ ওয়েল? তাদের উপরে পড়া সব থেকে বেশি দরকার, মানে সমাজের আশেপাশের পরিবেশ প্রতিবেশের উপর পড়া যেহেতু বেশি দরকার, কারণ মানসিকতাটা ওখান থেকে একটা বাচ্চার মধ্যে তৈরি হয়। জি, তো সেটার জন্য আমরা যেটা করছি যে হচ্ছে আমরা নিয়মিত আবার ওদের সাথে বসছি, যারা হচ্ছে গিয়ে এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। আমরা আবার এই আর্ট ওয়ার্কশপ যেটা বলছিলাম যে ফার্স্টে কম্পিটিশন, দেন আর্ট ওয়ার্কশপ, লাস্টে একটা এক্সিবিশন করেছিলাম আবার ওদের আঁকা ছবিগুলো নিয়ে। তো এরপরে আমরা আবার এই গার্জিয়ান যারা, তারপর হচ্ছে যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে নিয়ে বসছি, তাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, তারা এখন কি মনে করছে। সো এভাবে আস্তে আস্তে আমরা চেঞ্জগুলো দেখছি। সো আমরা অবজার্ভ করছি যে আগের আমরা যখন শুরু করেছিলাম তখন একটা সার্ভে করেছিলাম যে কি অবস্থা, তারা কি মনে করে। আগের সাথে পরের ডিফারেন্সটা অনেক বেশি, অনেক বেশি। তারা আগে হচ্ছে যেরকম ভাবে ভাবতো তার
পরে গিয়ে তাদের ভাবনা চিন্তাগুলো ডিফারেন্ট হয়ে গিয়েছে। আচ্ছা না, মানে আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা তোমার কি মনে হয় ও কি পারে কিছু করতে? ও যে না, ও তো কিছু করতে পারে না, ও সব সময় খালি উল্টাপাল্টা কাজ করে, এরকম করে বলছিল শুরুতে ছিল। আর পরে এসে বলছে যে আমি কখনো চিন্তাই করতে পারিনি যে ও এত সুন্দর করে গান গেতে পারে, এত সুন্দর করে নাচতে পারে, এত সুন্দর করে ছবি আঁকতে পারে। সো ডিফারেন্সটা কিন্তু দেখেন এভাবেই ক্রিয়েট হয়ে যাচ্ছে একটা বাচ্চার মধ্যে, যে এটা কিন্তু আমরা আমি আবার একটা জিনিস বলে নিই যে আমরা যখন ইভেন্টগুলো করেছিলাম প্রত্যেকটাই বিভিন্ন জাতীয় প্রোগ্রামের সাথে ট্যাগ করে করেছিলাম। যেমন আর্ট কম্পিটিশনটা হয়েছিল ভাষা আন্দোলনের জন্য, যে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটার সাথে ট্যাগ করে। এরপরে হচ্ছে আমরা যখন আর্ট ওয়ার্কশপটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চকে ট্যাগ করে। সো আমরা, এবং পরবর্তী যে এক্সিবিশন হয়েছিল সেটা হয়েছিল অটিজম ডে কে ট্যাগ করে। সো আমরা কিন্তু ওখান থেকেও বিভিন্ন ধরনের লার্নিং দেওয়ার চেষ্টা করেছি, এবং পুরো জিনিসটা আমরা প্রায় 3 মাসের একটা ফেজে আমরা পুরো জিনিসটা অবজার্ভ করেছিলাম। সো 3 মাসের পরিবর্তনটা মানে চিন্তার বাইরে ছিল আমাদের। আমরা বলবো যে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট যে আমরা এই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি। সো এবং এই ইভেন্টে মজার বিষয় হচ্ছে আমরা অপূর্ব রকমের সাড়া পেয়েছিলাম। আমাদের প্রায় পার্টিসিপেন্ট ছিল 600-র বেশি, স্কুল ছিল 40-টির বেশি, এবং আমাদের স্পন্সর এবং পার্টনার ছিল 13টা। এবং আমাদের টাইটেল স্পন্সর ছিল বার্জার পেইন্টস, এবং বার্জারকে ধন্যবাদ, কারণ হচ্ছে তারা রঙিন সবকিছুতেই হচ্ছে স্পন্সর করে ট্রাই করে। আমরা এরপরে যেটা জানার, আমরা একদম শেষ প্রান্তে আরো দুই একটা যদি প্রশ্ন না করে ফেলি তাহলে দেখা যাবে অসম্পূর্ণ। এবং এখানে একটু রাহবিন হয়তো অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছে। রাহবিন লাস্টে যে বিন্দু যে ফেসটা ছিল এক্সিবিশন, ওটা আসলে দেখার মতন ছিল, কারণ ওখানে আমাদের অটিস্টিক চিলড্রেনদের প্যারেন্টসরাও ছিল, প্লাস নর্মাল চিলড্রেনদের প্যারেন্টসরাও ছিল। মানে এই যে এই গ্যাদারিংটা, কম্পিটিশনের সময় তো ওনাদেরকে একসাথে পেয়েছি আমরা, বাট যখন নিজের বাবা মারা দেখতে পাচ্ছে যে অটিস্টিক বাচ্চাদেরও পিকচার এক্সিবিশনে শো করা হচ্ছে, মানে এই ফিলটা আসলে ওখানে থেকেই বোঝা সম্ভব। মানে প্যারেন্টসদের চোখের যেই ধরেন খুশিটা বা যেই স্যাটিসফ্যাকশনটা যে আমার মেয়ে বা আমার ছেলে আজকে এরকম একটা পর্যায়ে গেছে যেখানে ইকুয়ালি সবাইকে কনসিডার করা হচ্ছে, এটা আসলেই একটা মানে ওই মোমেন্টটা লিভ করার মতন ছিল। এটাই অ্যাকচুয়ালি একদমই শেষ প্রশ্ন এটা আমাদের জন্য, সেটা হচ্ছে যে যে ক্লাবগুলো রয়েছে, যেমন আপনি ওয়েস্টের কথা, ঢাকা ওয়েস্টের কথা বললেন, বা অন্যান্য আরো দুই একটার কথা বললেন, কসমোপলিটনের কথা বললেন, এরকম ঠিক কতগুলো অর্গানাইজেশন কাজ করছে এবং বর্তমানে আর কি কি কাজ করার প্ল্যান আছে? আচ্ছা, জেসিআই বাংলাদেশের আন্ডারে টোটাল 14টা চ্যাপ্টার আছে। সো হচ্ছে, আর জেসিআই বাংলাদেশের মেম্বার হচ্ছে 800-রও বেশি। আচ্ছা। আর এর বাইরে যদি আমি বলি যে জেসিআই ঢাকা ওয়েস্টই হচ্ছে গো গ্রিন বাংলাদেশ নামে আরেকটি প্রজেক্ট করছে। এর বাইরে ওল্ড হোম নিয়ে একটা প্রজেক্ট করছে। গো গ্রিন বাংলাদেশের আন্ডারে জেসিআই যেটা করছে সেটা হচ্ছে কিছু অ্যাওয়ারনেস সেশন। আমরা গ্রিন ম্যান ম্যাথিয়াস গিলবার্টকে এনেছিলাম, যাকে বলা হয় দ্য গ্রিনেস্ট ম্যান অন দ্য আর্থ। সে হচ্ছে একটা অ্যাওয়ারনেস সেশন নিয়েছিল ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য ইএমকে সেন্টারে। তারপরে আমরা যেটা করেছিলাম, আমরা কক্সবাজারে লাবণী পয়েন্ট পরিষ্কার করেছিলাম। এটা করেছিলাম আমরা 27শে মার্চ। 26শে মার্চে কে যে আমরা স্বাধীনতা দিবস বলছি, আমরা ওই দিন আমরা সি বিচকে স্বাধীন করেছি আবর্জনা ময়লা থেকে। এই পার্সপেক্টিভ থেকে আমরা করেছিলাম। এরপরে আমরা হচ্ছে গিয়ে কেরানীগঞ্জে গিয়ে গাছ লাগিয়েছি, বাচ্চাদেরকে গাছের চারা দিয়েছি রোপণ করার জন্য, এবং ওদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে ওরাই হচ্ছে এটার যত্ন নিবে, এবং আমরা কয়েক মাস পরে গিয়ে দেখবো যে ওদের গাছের কি অবস্থা। মানে সামাজিক কল্যাণমুখী অনেক কাজকর্মতেই আপনারা ব্যস্ত। এবং আমি একদম 10 সেকেন্ডের মধ্যে যদি আমাকে কেউ বলতে পারেন, জিয়াউল কিংবা রাহবিন, যে ঢাকাতে কিংবা আমরা চট্টগ্রামের কথাও শুনলাম, এখানে এমনিতেও সুযোগ সুবিধা একটু মানুষ বেশি পেয়ে থাকে। প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে আসলেই মানুষের সুযোগ সুবিধা কম, ওই অঞ্চলগুলো মুখী কোনো কাজ আপনারা করার কথা ভাবছেন কিনা কিংবা করছেন কিনা? জি অবশ্যই। আমি যদি এখানে বলি যে কক্সবাজারে জেসিআই ঢাকা ওয়েস্ট অর্গানাইজ করেছিল হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট টুর্নামেন্ট। কেন সেটা? ওরা কোনোদিন ইংলিশ স্পিকিং এর উপর কোনো ধরনের ট্রেনিং পায়নি। আচ্ছা। ওদের ওখানে স্বাধীনতা যুদ্ধের পর কখনো কোনো ইংলিশ ডিবেট টুর্নামেন্ট হয়নি। সো ওদের মধ্যে পাবলিক স্পিকিং এর কিন্তু কোনো কিছু ওরা কখনো মানে করারই স্কোপ পায়নি। আমরা সেটা করে দিয়েছিলাম কক্সবাজারের মতো জায়গায় গিয়ে। এবং এর বাইরে আমরা যদি বলি, আমরা ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন প্রজেক্ট করি। খুলনায় জেসিআই জাপান এসে হচ্ছে কাজ করছে। তারপর হচ্ছে আমি বলি জেসিআই শুধু বাংলাদেশ না, আপনার হচ্ছে
জেসিআই জাপান এবং জেসিআই মানে ইন্ডিয়া ঢাকার বাইরে কাজ করার পরিকল্পনা আছে এবং আপনারা করছেন। জি। আমাদের সময়টা একেবারেই শেষ। জিয়াউল এবং রাহবিন, আপনাদের জন্য শুভকামনা থাকলো যে সত্যি সেই ড্রাস্টিক্যাল ইম্প্যাক্টটা আপনারা সমাজের উপরে ফেলতে পারেন। এটা শুধুই মাত্র একটা ইভেন্টের মতো এলো হয়ে গেল শেষ হয়ে গেল এরকম না হোক। শুভকামনা থাকলো আপনাদের Thank you. প্রতিষ্ঠানের জন্য এবং আপনাদের প্রত্যেকের জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে আনার জন্য। সো হয়তো ভবিষ্যতে আবার আপনাদের সাথে কথা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিঃসন্দেহে। যাত্রা শুভ হোক, পথ মসৃণ হোক। দর্শক, আমাদের আয়োজন একদম শেষ প্রান্তে নয়, আলোচনা পর্বটা শেষ এবং বিরতিতে যাচ্ছি এখন। বিরতির পরে অন্যান্য কিছু আয়োজন আছে আমাদের সাথে, নিশ্চয়ই সাথে থাকবেন।